জিও একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা প্রকৃতির এক আশ্চর্য সাইলেন্ট স্কাল্পচারের রহস্যটা জানার চেষ্টা করব, যার নাম আবহবিকার। কখনো কি মাথায় এসেছে যে হিমালয়ের মতো অমন বিশাল একটা পাহাড় কি করে ধীরে ধীরে বালুকণায় পরিণত হয়ে যায়? ভাবা যায় এই যে একটা অবিশ্বাস্য পরিবর্তন, এর পিছনে কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার আসল রহস্য। তো চলুন আর দেরি না করে এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনের মূল প্রক্রিয়াটার নাম হল আবহবিকার, বা ইংরেজিতে যাকে আমরা বলি ওয়েদারিং। আচ্ছা, তাহলে এই আবহবিকার জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা হলো ভূপৃষ্ঠের ওপরে থাকা শিলাগুলোর ভেঙে যাওয়া। মানে ধরুন, বৃষ্টি, তাপমাত্রার মারাত্মক ওঠানামা আর নানা রকম জীবজন্তুর কাজকর্মের ফলে পাথরগুলো ঠিক যেখানে আছে সেখানেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, এই প্রক্রিয়ায় শিলার ভাঙা টুকরোগুলো কিন্তু কোথাও সরে যায় না, শুধু নিজের জায়গাতেই ভেঙে গুঁড়ো হয়। এই আবহবিকার মানে ওয়েদারিং মূলত তিনটে আলাদা দিক থেকে শিলার ওপর কাজ করে। এই তিনটে প্রধান ভাগ হল যান্ত্রিক, রাসায়নিক আর জৈব আবহবিকার। চলুন তো একটা একটা করে সব জেনে নেওয়া যাক। সবার প্রথমে আসা যাক যান্ত্রিক আবহবিকারের কথায়। এটাকে বলা যেতে পারে প্রকৃতির একেবারে ব্রুট ফোর্স বা কাঁচা শক্তির খেলা। যান্ত্রিক আবহবিকার মানে আর কিছুই না, এটা হলো শিলার বাহ্যিক বা ফিজিক্যাল ব্রেকডাউন। মানে এখানে শিলার ভেতরের কেমিক্যাল স্ট্রাকচারের কোনো বদল হয় না, শুধু তার সাইজ আর শেপটা বদলে যায়। আর এর পেছনে কাজ করে মূলত তাপমাত্রা, জলীয় বাষ্প আর চাপের মতো কয়েকটা ফ্যাক্টর। ব্যাপারটা একটু ভাবুন তো, দিনের বেলা প্রচণ্ড গরমে পাথরগুলো একটু ফুলে ওঠে, আবার রাতে ঠান্ডায় সব গুটিয়ে যায়, মানে সংকুচিত হয়। এই যে রোজকার টানা হেঁচড়া, এর ফলেই হয় স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন। ঠিক যেন পেঁয়াজের খোসা থারানোর মতো পাথরের ওপরের স্তরগুলো একটা একটা করে খুলে আসে। আবার অনেক সময় প্রস্তরচায়ী খণ্ডীকরণ প্রক্রিয়ায় পাথরগুলো তার জয়েন্ট বা ফাটল বরাবর চৌকো চৌকো ব্লকের মতো ভেঙে যায়। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে ক্ষুদ্রকণা বিসরণ। দেখুন, একটা পাথর তো অনেক রকম খনিজ দিয়ে তৈরি, তাই না? আর প্রত্যেকটা খনিজ নিজের মতো করে গরমে বাড়ে, ঠান্ডায় কমে। এই যে একটা অসম পরিস্থিতি, এর ঠেলায় পাথরটা শেষমেশ আর আস্ত থাকতে পারে না, ভেঙে একেবারে দানা দানা হয়ে যায়। আর কি আশ্চর্য ব্যাপার জানেন, অনেক সময় এই ভাঙার মুহূর্তে নাকি রীতিমতো একটা পপ করে শব্দও শোনা যায়। যান্ত্রিক আবহবিকারের আরও দুটো মারাত্মক শক্তিশালী প্লেয়ার আছে। এক হলো বরফ আর অন্যটা চাপ। ভাবুন, পাথরের ফাটলে জল ঢুকলো, তারপর সেটা জমে বরফ হয়ে গেল। আর জল বরফ হলে কি হয়? এর আয়তন প্রায় 10% বেড়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলে তুহিন খণ্ডীকরণ। এটা ঠিক একটা ওয়েজের মতো কাজ করে, পাথরটাকে মাঝখান থেকে দুভাগ করে ফেলে। আবার অন্যদিকে দেখুন, যখন কোনো পাথরের ওপর থেকে অনেক মাটি বা অন্য পাথর সরে যায়, তখন নিজের পাথরটা চাপমুক্ত হয়ে আড়মোড়া ভাঙার মতো প্রসারিত হয়, আর তাতে ফাটল ধরে। একেই বলে প্রেশার রিলিজ। তো এই গেল ফিজিক্যাল অ্যাট্যাক। এবার চলুন দেখি রাসায়নিক আবহবিকারের খেরামতি, যা একদম মলিকিউলার লেভেলে গিয়ে একটা সাইলেন্ট অ্যাট্যাক চালায়। রাসায়নিক আবহবিকার কিন্তু পাথরের খনিজের পুরো কেমিক্যাল গঠনটাই পাল্টে দেয়। যেমন ধরুন অক্সিডেশন বা জারণ। পাথরের খনিজের মধ্যে যে লোহা থাকে সেটার সাথে অক্সিজেনের রিয়াকশন হয়। একদম সহজ কথায় বললে পাথরে মরচে ধরে যায়। আবার ধরুন কার্বনেশন বা অঙ্গারযোজন। বৃষ্টির জলের সাথে বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইড মিশে একটা হালকা অ্যাসিড তৈরি হয়, আর সেই অ্যাসিড চুনাপাথরের মতো শিলাকে একদম চিনির মতো গলিয়ে দিতে পারে। আর জল জল তো নিজেই এক জবরদস্ত রাসায়নিক প্লেয়ার। হাইড্রেশন বা জলযোজন প্রক্রিয়ায় কি হয়? খনিজগুলো জল শুষে নিয়ে ফুলে ওঠে আর একদম নরম, দুর্বল হয়ে পড়ে। আর হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ তো আরও জটিল একটা ব্যাপার। এখানে জল যেন এক দক্ষ কারিগর, যে খনিজের ভেতরের কেমিক্যাল বন্ডগুলোকেই ভেঙে দিয়ে একেবারে নতুন একটা জিনিস তৈরি করে ফেলে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সব জড় পদার্থ মানে জল, বাতাস, তাপমাত্রা নিয়ে কথা বললাম, কিন্তু আবহবিকারের পেছনে আরেকটা বিশাল শক্তি আছে, আর সেটা হলো জীব জগৎ। চলুন এবার দেখি এই বায়োলজিক্যাল ওয়েদারিং বা জীবনের আক্রমণটা কেমন। গাছপালা থেকে শুরু করে ছোটখাটো প্রাণী সবাই কিন্তু এই ভাঙার কাজে সাহায্য করে। যেমন ধরুন, গাছের শিকড় পাথরের ফাটলের মধ্যে ঢুকে গিয়ে কি অসম্ভব চাপ তৈরি করে আর পাথরটাকে ভেঙে ফেলে। এটা হলো বায়োমেকানিক্যাল প্রসেস। আবার অন্যদিকে যখন মরা গাছপালা পচে যায়, তখন সেখান থেকে হিউমিক অ্যাসিড তৈরি হয়, আর সেই অ্যাসিড পাথরকে কেমিক্যালি গলিয়ে দেয়। এটা হলো বায়োকেমিক্যাল প্রসেস।
এখন আসছে গল্পের আসল টুইস্ট। এই যে তিনটে শক্তির কথা বললাম, যান্ত্রিক, রাসায়নিক আর জৈব, এরা কিন্তু একা একা কাজ করে না। এদের মধ্যে একটা দারুণ টিম ওয়ার্ক আছে, যা পুরো ভাঙার প্রক্রিয়াটাকে অনেক অনেক ফাস্ট করে দেয়। ব্যাপারটা একটা সাইকেলের মতো চলে। দেখুন, প্রথমে যান্ত্রিক আবহবিকার পাথরটাকে ভেঙে ছোট ছোট টুকরো করল। ফলে কি হলো? কেমিক্যাল রিয়াকশনের জন্য সারফেস এরিয়া বা জায়গা অনেক বেড়ে গেল। তখন রাসায়নিক আবহবিকার খুব দ্রুত কাজ করে পাথরটাকে ভেতর থেকে দুর্বল করে দিল। এবার এই দুর্বল পাথরের ওপর গাছের শিকড়ের মতো জৈব শক্তিগুলো সহজেই চেপে বসতে পারল, আর গাছের শিকড় পাথরটাকে আরও ফাটিয়ে দিল, যা আবার যান্ত্রিক আবহবিকারকে ডেকে আনল। বুঝতেই পারছেন, এভাবেই এই চক্রটা ঘুরতে থাকে আর ভাঙনের স্পিড বহুগুণ বেড়ে যায়। তাহলে এক কথায় এই দুটো প্রধান শক্তির মধ্যে মেইন ডিফারেন্সগুলো কি? এই টেবিলে ব্যাপারটা খুব পরিষ্কার। যেমন যান্ত্রিক আবহবিকার শুধু পাথরের বাইরের চেহারাটা বদলায়, কিন্তু রাসায়নিক আবহবিকার একদম নতুন জিনিস তৈরি করে। আবার দেখুন, যান্ত্রিক আবহবিকার ভালো কাজ করে শুকনো বা ঠান্ডা জায়গায়, আর রাসায়নিক আবহবিকারের জন্য দরকার ভেজা আর গরম আবহাওয়া। সবশেষে একটা খুব খুব জরুরি কথা মনে রাখতে হবে। আবহবিকার বা ওয়েদারিং কিন্তু একটা স্টেশনারি প্রসেস, মানে এটা পাথরকে তার নিজের জায়গাতেই ভাঙে, কিন্তু সেই ভাঙা টুকরোগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় না। এটা ল্যান্ডফর্ম বা ভূমিরূপ তৈরির গল্পের শুধু প্রথম চ্যাপ্টার। তাহলে এবার আসল প্রশ্নটা হলো, যদি ওয়েদারিং শুধু পাথর ভাঙে, তাহলে কোন সেই শক্তিশালী শক্তি যা এই ভাঙা টুকরোগুলোকে বয়ে নিয়ে যায় আর আমাদের চারপাশের পাহাড়, উপত্যকা এসব অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি করে? ওয়েল, এর উত্তরটা লুকিয়ে আছে ক্ষয়ীভবন বা ইরোশনের মতো আরও কিছু ইন্টারেস্টিং প্রক্রিয়ার মধ্যে। জিওলজির দুনিয়ায় আজকের এই জার্নিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ জিও একাডেমির আরও এমন সব ইন্টারেস্টিং আলোচনার জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে।